সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে। বারেক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে। স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আঁধার কেঁপেছিল কি আনন্দে। ধুলায় লুটানো নীরব আমার বীণা, বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। কতবার আমি ভেবেছিনু উঠি উঠি, আলস ত্যাজিয়া পথে বাহিরাই ছুটি। উঠিনু যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে। সৌমিত্র বসু তার কথা শুরু করলো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলি। আজকে শুক্রবার 7ই শ্রাবণ 1428, ইংরেজির 23শে জুলাই 2021। তিথি আষাঢ় শুক্লপক্ষ চতুর্দশী, নক্ষত্র পূর্বাষাঢ়া। সূর্যোদয়ের সময় ভোর 5:07 হয়ে 57 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:18 হয়ে 5 সেকেন্ড। আজকে জন্মের ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ নরগণ। রাত্রি 7:58 গতে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। লোকমান্য বাল গঙ্গাধর তিলকের জন্মদিন আজকে। তার জন্ম হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। প্রখ্যাত কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজকে। 1898 খ্রিস্টাব্দে তার জন্ম হয়। শ্রী অর্চনা পুরীমার আবির্ভাব দিবস আজকে। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের তিরোভাব ঘটে আজকের তারিখে 1933 খ্রিস্টাব্দে। 1906 খ্রিস্টাব্দে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির অন্যতম বিপ্লবী চন্দ্রশেখর আজাদ জন্মগ্রহণ করেন আজকের তারিখে। 1974 খ্রিস্টাব্দে প্রখ্যাত রাজনৈতিক নেতা হরে কৃষ্ণ কোঙার দেহত্যাগ করেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতা থেকে প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার আপনাদের সৌমিত্র বসু রাত 9:30টার সময় আপনাদের সঙ্গে গল্প করতে আসে। আপনারাও অনেকে আসেন। মধ্যে কিছুদিন বাদ গিয়েছিল একটা অনিবার্য কারণে, কিন্তু আবার শুরু হয়ে গেছে সেই গল্প। তাহলে এখন একটু গান শুনি, গানের পর আজকের অনুষ্ঠানে কি কি আছে সেই কথা জানাবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর শুরু করছি অনুষ্ঠান সূচি। আজকের অনুষ্ঠানে কি কি আছে। অনুষ্ঠানের মোটামুটি যেটাকে বলে ফরম্যাট, সেই ফরম্যাটটা আপনারা তো জানেন সকলে। আমি সেই ফরম্যাটের মধ্যে আজকের অনুষ্ঠানের বিষয়গুলো কি সেইগুলো একটু আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে শিলাদর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেব মহেশ্বর তাঁর গৃহে জন্মগ্রহণ করেছেন। তার নাম দেওয়া হয়েছে নন্দী। এই নন্দী বড় হচ্ছে এবং তারপরে কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত কথা আপনাদের বলবো। এরপর তো প্রণমী তোমারে। প্রণমী তোমারেতে ওই নিবেদিতার বান্ধবীর স্বামী, তিনি কত রকম ভাবে কটু কথা বলছেন নিবেদিতাকে, সেই সমস্ত কথা আমরা বলেছিলাম। এবং এই যে নিবেদিতা নিজে একজন বিজয়ী জাতির নারী হয়ে পরাধীন জাতির
একজনকে বা দুজনকে গুরু বলে মেনে নিচ্ছেন, এটা স্বভাবতই তারা পছন্দ করছেন না। তাই নিয়ে নানান রকমের সব কথাবার্তা ইত্যাদি ইত্যাদি শুনতে মজাও লাগে, আবার খানিকটা কষ্টও যে হয় না এমনটা তো নয়। তারপরে আমরা চলে যাব হে মহাজীবনে। হে মহাজীবনে এর আগের দিন যার কথা বলেছিলাম তার নামটা আজকে বলবো, এবং তারপরে বলবো নতুন একজন মহাজীবনের কথা। আপনাদের চিঠিপত্রের উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করে আছি। আপনারা খুব চমৎকার চমৎকার চিঠি লিখছেন এবং যে সমস্ত বিষয়গুলো ধার্য করে দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে চিঠি লিখছেন, ভারী ভালো লাগছে পড়তে। তারপর বাইরে দূরেতে দেবপ্রয়াগে আছি আমরা এখন। তাহলে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার পুরাণ চিরন্তন, এক্ষুনি নয়, গানের পর। নন্দী। শিলাদর যজ্ঞক্ষেত্র থেকে উদ্ভূত হলেন মহাদেব, নন্দী রূপ ধারণ করলেন তিনি। সেই কাহিনী শুনিয়েছিলাম গতকাল, আজকেও তারপর থেকে শোনাবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো নন্দী তো বড় হয়, একেবারেই মানুষের ছেলের মতন করে শিলাদু তাকে বড় করে তোলেন। অর্থাৎ দেবতা বলে ভাবছেন না, নন্দিনী সে কথা ভুলে গেছে যে সে দেবতা বা দেবতার অংশ। তো নানান রকমের শাস্ত্রে নন্দী খুব নিপুণ হয়ে উঠল। 4টে বেদ তার কণ্ঠস্থ, অন্যদিকে ধনুর্বিদ্যায় তার ধারে পাশে কেউ নেই, আরো নানান রকম সব বিদ্যায় নন্দীর জুড়ি মেরা ভার। তো বুঝতেই পাচ্ছেন শিলাদু ছেলেকে নিয়ে খুব খুশি, কিন্তু সেই খুশি একটা বড় ধাক্কা খেল দুজন মুনির কথা শুনে। এই দুই মুনির নাম হচ্ছে মিত্র আর বরুণ। ব্যাপারটা কি হয়েছিল বলি আপনাদের। মিত্র আর বরুণ দুজনে মিলে এসেছেন শিলাদুর কাছে, ওই তার যে সন্তান হয়ে যিনি এসেছেন নন্দীকে দেখবার জন্য। তো নন্দী তাদের কাছে এসে প্রণাম করে দাঁড়ালো। দুজনেই এক দৃষ্টে তাকিয়ে আছেন নন্দীর দিকে। আগেই তো বলেছি নন্দী তার সত্যিকারের পরিচয় ভুলে গেছে। সে যে আসলে শিব বা শিবের অংশ, মানুষের রূপ ধরে এসেছে, সেসব তার মনেও নেই। মিত্র আর বরুণ তার খুব কাছে গিয়ে তাকে ভালো করে দেখলেন। তাদের দুজনেরই মুখ গম্ভীর হয়ে গেল। নন্দীকে তারা বললেন যে যাও বাবা, ভেতরে যাও। নন্দী চলে যাওয়ার পর তারা শিলাদুকে বললেন, মহাত্মা শিলাদু, আপনাকে একটা দুঃসংবাদ দেবার আছে। কি দুঃসংবাদ? আপনার এই সন্তান সর্ববিদ্যায় পারদর্শী, তার গুণপনার অভাব নেই, কিন্তু এর আয়ু খুব বেশি দিন নেই। মানে কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিকই বলছি। আপনার এই পুত্র আর 1 বছরের বেশি বাঁচবে না। তো শিলাদু বললেন, অসম্ভব, অসম্ভব। মহাদেব আমাকে মৃত্যুহীন পুত্রের বর দিয়েছেন, আর আপনি বলছেন? আমরা যা বলছি সেটাই বিধি নির্দিষ্ট। আর 1 বছরের মধ্যে আপনার এই ছেলেটি মারা যাবে। শিলাদু তো শুনে একেবারে বিহ্বল হয়ে পড়েছেন। তারপর দুজন মুনি এইরকম করে বলছেন, তো নন্দীকে জড়িয়ে ধরে একবার হাউ হাউ করে কাঁদছেন। মিত্র আর বরুণ দুজনেই গভীর জ্ঞান সম্পন্ন ঋষি, তারা তো এরকম ভুল করবেন না এইসব ব্যাপারে। তাহলে শিলাদু কাঁদছেন, তার বাবা নাতির মৃত্যু হবে এই কথা শুনে অজ্ঞান হয়ে পড়লেন। আত্মীয়রা সকলে শিবের স্তব করতে লাগল। আর নন্দী, সেও তার ঠাকুরদার বাবাকে প্রদক্ষিণ করতে লাগলো। তারপর শিবের ধ্যান করতে বসল। শিব এসে তার সামনে দাঁড়ালেন। নন্দী, তুমি এমন করে মৃত্যু ভয়ে বিচলিত হচ্ছ কেন? আমার সঙ্গে তো তোমার কোনো পার্থক্য নেই। তবে শোনো, ওই যে 2 মুনি, মিত্র আর বরুণ, ওদের দুজনকে আমিই পাঠিয়েছি। তোমাকে এখন আমি আমার কাছে নিয়ে আসবো। আমার প্রিয় গণপতি হবে তুমি, সবসময় আমার পাশে পাশে থাকবে। এই বলে শিব তার গলা থেকে পদ্মের মালাটি খুলে নন্দীকে পরিয়ে দিলেন। তক্ষুনি সবাই আশ্চর্য হয়ে দেখল নন্দিনীর 3টে চোখ আর 10টা হাত গজিয়ে উঠেছে।
শেষ হলো আজকের মতো পুরাণ চিরন্তন। এরপর আমরা চলে যাব প্রণমী তোমারে এই পর্যায়ে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গানের পর বসু আপনাদের সঙ্গে কথা বলছি। এখন কথা বলবো নিবেদিতার যে রামকৃষ্ণ ভক্তি বা স্বামী বিবেকানন্দের প্রতি ভক্তি, সেটা কেমন করে প্রতিক্রিয়া তৈরি করেছে তার স্বজাতির মধ্যে, তার স্বধর্মের মানুষদের মধ্যে, তাই নিয়ে কথাবার্তা হচ্ছিল। সেই কথায় আসব। বলছিলাম সেই ভদ্রলোকের কথা, নিবেদিতার বান্ধবীর স্বামী, যিনি নিবেদিতাকে ঠিক পথে আনবার জন্য নানান রকম যুক্তি সাজাচ্ছেন, যার সবটাই হিন্দু ধর্ম সম্পর্কে বা রামকৃষ্ণ বিবেকানন্দ সম্পর্কে ভুল ধারণা থেকে এসেছে। যেমন ধরুন, তিনি বলছেন যে এই যে নিবেদিতা অবতার ভেবে এদের পুজো করেন, এটা ঠিক নয়। এরা অবতার কি অবতার নন সেটা পরের কথা, কিন্তু এখন এই দেশের দরকার এমন একটা ধর্ম যেটা হবে অসাম্প্রদায়িক, মানুষে মানুষে কোনো ভেদাভেদকে সেই ধর্ম স্বীকার করবে না। ওই অবতার ভজনা করে কিছু হবে না। কি অসামান্য যুক্তি, একবার ভেবে দেখুন। আরে বাবা, একটা অসাম্প্রদায়িক মত যদি বলি, তো সেটাও তো কাউকে না কাউকে প্রচার করতে হবে। সেই মানুষটিকে তো বলতে হবে যে যত মত তত পথ। হ্যাঁ, ঠাকুরের কথা বলছি, তাকে তো বলতে হবে বামুন ভণ্ডদের সরিয়ে শূদ্র জাগরণের কথা, যেমন আহ্বান করেছিলেন স্বামী বিবেকানন্দ। একটু গান শুনলেন, তারপর আসছি এই যে ধর্ম নিয়ে যে তর্ক, সেই তর্কের একটা মীমাংসার দিকে যাবার জন্য 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন আপনারা। আমি আপনাদের সৌমিত্র বসু। বলছিলাম এই যে অবতার মানব না, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সেই কথাই তো হচ্ছিল যে অবতার মানব না, একটা অসাম্প্রদায়িক ধর্ম স্থাপিত হওয়া দরকার আমাদের দেশে। আরে যিনি এই কথাগুলো বলছেন, তার ধর্ম তো এনেছিলেন একজন অবতার, যিশু। হ্যাঁ, তো যিশুকে তো তিনি অবতার বলেই বিশ্বাস করেন নাকি? আরে বেশ বেশ, নিবেদিতা বলছেন যে রামকৃষ্ণদেবকে বা স্বামীজিকে অবতার হিসেবে মনে করবার দরকার নেই, কেউ তো মাথার দিব্যি দিচ্ছে না। এ ধরুন, আমি যে এত সব কথা বললাম এতক্ষণ ধরে, তার একটা কারণ আছে। দেখুন, নিবেদিতা যা করছেন তার পেছনে কিন্তু তার খুব স্পষ্ট কতগুলো যুক্তি আছে। আর তিনি যা কিছু বলছেন তার ভেতর থেকে একটা কথা বেরিয়ে আসে, মানুষটি খুব আবেগপ্রবণ ছিলেন। সেটা আমরা তার অন্য কাজকর্ম থেকে জেনেছি, কিন্তু এই তর্কের ব্যাপারে, ধর্ম নিয়ে তর্কের ব্যাপারে যেখানে খুব বেশি মাত্রায় অসহিষ্ণু হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে কিন্তু নিবেদিতা কোনোভাবে অসহিষ্ণু নন। কিন্তু যেটা বিশেষ করে বলবার সেইটা এবার বলি। ওই যে ভদ্রলোক, বিদেশি ভদ্রলোক, তিনি নিবেদিতাকে বলছেন এই যে রামকৃষ্ণ বিবেকানন্দ যা কিছু বলছেন এসব তো বহুকাল ধরে বলা হয়ে আসছে, এ তো কোনো নতুন ধর্ম হলো না। এর উত্তরে নিবেদিতার কথা হলো, হ্যাঁ, নতুন ধর্ম হলো না। তা নতুন ধর্ম না হলে হলো না, কে চেয়েছে নতুন ধর্ম? ও নিয়ে আর কার মাথা ব্যথা আছে না আজ আমি জানি না। রামকৃষ্ণ সংঘের একেবারেই নেই কোনো নতুন ধর্ম তৈরি করতে হবে। তারা যেটা চাইছেন সেটা হলো শিক্ষার বিস্তার, দিকে দিকে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাইছেন তারা। কে পুজো করবে, কে পুজো করবে না, কোন পথটা ঠিক কোন পথটা ভুল, সেসব মানুষ যাতে নিজে বুঝে নিতে পারে, তার জন্যই তার শিক্ষার দরকার। সে শিক্ষা পেলে সবাই আপনা থেকেই সিদ্ধান্ত নিতে পারবে। আমি শুধু একটা কথা ভেবে দেখতে বলবো আপনাদের, এই যে ভাবনাটা, এর সঙ্গে গুরুগিরি বলতে আমরা যা বুঝি তার কতখানি তফাৎ বলুন তো। আবার আমরা আজকের দিনে সাধারণভাবে শিক্ষা বলতে যা বুঝি, তার সঙ্গেও কি এই শিক্ষার বিস্তর তফাৎ নেই? আমরা এখন যাকে শিক্ষা বলে মনে করি তা কি ক্রমাগত ছাত্রকে পরনির্ভর করে তুলছে না? ভেবে দেখুন, মাস্টারমশাই নির্ভর, নোট বই নির্ভর, তাতে স্বাধীন মন তৈরি হয়ে উঠতে পারে না।
এই স্বাধীন মন যাতে তৈরি হয়ে ওঠে সেই শিক্ষার কথাই ভেবেছেন স্বামীজি, সেটা তার রচনা পড়লেই টের পাওয়া যায়। তবে এই যে সব বিরোধিতা না, এই যে সব আঘাত, এসবের কিন্তু সত্যি সত্যি খুব দরকার আছে। স্বামীজি নিজেও মনে করতেন দুঃখ কষ্ট পেলেই মানুষের চোখের দৃষ্টি সাফ হয়, সে সবকিছুকে খুব খোলা মন দিয়ে দেখতে শেখে। তার চেয়েও বড় কথা, তার মনের মধ্যে সেই উপলব্ধি জেগে ওঠে জীবন সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে, যাকে আমরা আধ্যাত্মিক উপলব্ধি বলতে পারি। ওই যে রবীন্দ্রনাথের গান আছে না, সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি। শেষ হল প্রণমী তোমারে। এরপর হে মহাজীবন, তার প্রথম পর্বে বলবো গতদিনে যার কথা বলেছিলাম তার নামটা। গানের পর 92.7 বিগ এফএম শুনছেন সৌমিত্র বসুর কথা আর অনেক অনেক গান। শরণাগত হোক জীবনের সুর বদল 92.7 বিগ এফএম। হে মহাজীবন প্রথম পর্ব। কি করব বলুন, একটা দুটো ক্লু পড়েই যায় বলার মধ্যে, যার থেকে আপনারা চট করে আন্দাজ করে নিতে পারেন মহাজীবনে কার কথা বলা হচ্ছে। আর তাছাড়া এখন মহাজীবনের যে চেষ্টাটা থাকে সেটা হচ্ছে জন্মদিন অথবা মৃত্যুদিন উপলক্ষে কোনো একজনকে স্মরণ করা। তাই বাংলা ভাষায় প্রথম উপন্যাস লিখেছিলেন প্যারীচাঁদ মিত্র, টেকচাঁদ ঠাকুর নামে। এই ক্লু থেকে অনেকেই তাকে ধরে ফেলবেন, কিন্তু সত্যি করে বলুন তো, শুধু তো এই আলালের ঘরের দুলাল লেখাটাই নয়, তার আরো কত দিকে কত রকমের কাজ ছড়ানো ছিল, এবং স্বাধীন একটা মন ছিল সেই সব কাজের পেছনে। সে কথা আমরা কজন মনে রেখেছি? তাহলে বলি, কালকে যার কথা বলেছিলাম তার নামটা কি? তার নাম প্যারীচাঁদ মিত্র। তার জন্ম হয়েছিল 22শে জুলাই 1814, মানে গতকাল ছিল তার জন্মদিন। আর প্রয়াত হন 23শে নভেম্বর 1883। তাহলে এরপরে নতুন একজন মহাজীবনের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। মহাজীবনের দ্বিতীয় পর্ব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুরু করছি নতুন একজন মানুষের কথা। তাকে আমরা সবাই চিনি একেবারে কট্টর রাজনীতির লোক হিসেবে। গোটা দেশে 3 জন নেতার নাম উচ্চারণ করা হতো একসঙ্গে, তাদের মধ্যে এই বাংলার একজন ছিলেন, অন্য 2 জন বাঙালি নন, কিন্তু গোটা দেশের মানুষের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা তার রূপ পেয়েছিল এই 3 জন নেতার মধ্যে দিয়ে, অন্তত বেশ কিছু মানুষের কাছে, অসংখ্য মানুষের কাছে। এই 3 জনের মধ্যে একজনের প্রস্তুতি পর্বের কথা বলতে বসেছি আজ। বাবা স্কুলে পড়াতেন, তিনি ছিলেন সংস্কৃত সাহিত্যে পণ্ডিত, ব্রাহ্মণ পরিবারের ছেলে। ছেলের ভালো লাগার বিষয় হলো অঙ্ক। বাবা মারা গেলেন, ছেলের বয়স তখন 16। সেই 16 বছর বয়সেই বিয়ে করে ফেললেন। না, তখনকার দিনে 16টা বিয়ে করার পক্ষে খুব কম বয়স নয়, বিশেষ করে গ্রামের ব্রাহ্মণ পরিবারে। কিন্তু বাবা মারা যাবার বছরেই বিয়ে করাটা একটু কিরকম লাগে না? যাই হোক, বিএ পাশ করলেন, তারপরে এলএলবি মানে আইন নিয়ে পড়াশোনা করলেন, পাশ করলেন। পুনের একটা স্কুলে ঢুকলেন অঙ্কের মাস্টারমশাই হয়ে। কিন্তু আমরা তো সবাই জানি, পৃথিবীটাকে যেমন দেখো পৃথিবীটা নয়তো তেমন সোজা। আদর্শগত কারণে সহকর্মীদের সঙ্গে ঝগড়া বাঁধল। এ ছেলে তো আপোষ করতে শেখেনি, আদর্শবাদী মানুষ, অতএব চাকরি ছেড়ে দিল। কি হবে এবার? শুরু করল সাংবাদিকতা, যেখানে যত কিছু অন্যায় তার বিরুদ্ধে দাঁড়াতে পারে তো সাংবাদিকেরাই। তো এই যে মানুষটি তার আদর্শ নিয়ে, তার নীতিবোধ নিয়ে, তার উচিত অনুচিতের জ্ঞান নিয়ে
তিনি বিশ্বাস করতেন যে ধর্ম বলুন, আদর্শ বলুন, তার থেকে জীবনকে আলাদা করা যাবে না। ধর্ম একদিকে রইল, আদর্শ একদিকে রইল, জীবনটা অন্যরকম করে হলো, এটা হবে না। আর একটা জিনিস, গোটা দেশের মানুষকে নিজের পরিবারের মানুষ বলে ভাবতে হবে। তার মানেটা কি? দেশের মানুষের উপরে যেখানে যত অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, সে সবকিছুকে দেখতে হবে নিজের পরিবারের উপর অন্যায় অত্যাচারের মতো করে। এইরকম একজন মানুষ সাংবাদিকতা করতে গিয়ে যে রাজনীতির মধ্যে জড়িয়ে পড়বেন, তাতে আর আশ্চর্যের কি আছে বলুন? রাজনীতির কথা পরে, আপাতত বলি, কলেজের বন্ধুদের নিয়ে একটা স্কুল খুললেন। না, লাভের জন্য নয়, দেশের তরুণদের সত্যিকারের শিক্ষা দেবার জন্যে। সত্যিকারের শিক্ষা কি কখনো সম্পূর্ণ হতে পারে যদি ছেলেটির শিক্ষা তাকে নিজের দেশকে চেনার ব্যাপারে এগিয়ে না দেয়? নিজের দেশকে চেনো, দেশের মানুষকে চেনো। সত্যিকারের শিক্ষা তো সেইটাই দাবি করে তোমার কাছে। আর এই যে শিক্ষাটা, এই শিক্ষাটাই তো হলো জাতীয়তাবাদের শিক্ষা। ক্রমে বড় হচ্ছে এই উদ্যোগ, ছড়িয়ে পড়ছে চারদিকে এই আদর্শের কথা। ঠিক সেই সময়ে আমাদের মহাজীবন বিদায় নিলেন তার বন্ধুদের কাছ থেকে। কেন বিদায়? দেশ তাকে ডাকছে। এই ছোট্ট বৃত্তটুকুর বাইরে বেরিয়ে গিয়ে রাজনীতির বড় আঙিনায় পা রাখতে হবে তাকে। তাই রেখেছিলেন। এবং ইতিহাস বলে, গান্ধীজির আগে এই দেশে তিনিই ছিলেন সবচেয়ে সমাদৃত জননেতা। তার নাম বলবো আগামীকাল এই 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আপাতত আপনাদের চিঠিপত্রের উত্তর, তারপরে তো বাইরে দূরে। আমি আপনাদের সৌমিত্র বসু, শুনছেন শরণাগত, শুনছেন 92.7 বিগ এফএম। চিঠিপত্রের উত্তর দিতে বসেছি আমি, সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আমার বাবা নিয়ে লিখতে বলেছিলাম সেই কবে, কত চিঠি যে এসেছে। সেটা পড়তে পড়তে মনে হয় যে সত্যি এই যে আমার বাবা, আমার মা, আমার চেনা জানা মানুষজন, আপনারা অনেকে আবার লিখেছেন আমার শিক্ষক, আমার গুরু, তার সম্পর্কে। এর কোনো শেষ নেই আর কি। এই এমন একটা বুকের ভেতর করে শেষ করা যাবে সেটি বুঝতে পারছি না। প্রায় এরকম একটা অবস্থা। খুব ভালো লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। মানে কোথাও একটা মনের ভেতরে আপনাদের তারে ঝংকার দিতে পেরেছি, তো এইটা একটা খুব বড় সার্থকতা বলে মনে হচ্ছে। বিনয় না করে বললাম। যাই হোক, আমার বাবা, কি লিখি, কত কথা, কত স্মৃতি মনে এসে ভিড় করে। আমি গ্রামের মেয়ে, জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সবই গ্রামে থেকেই। স্কুল জীবন বাড়ির কাছাকাছি কেটেছে, কিন্তু কলেজে যেতে হতো বাড়ি থেকে বেশ খানিকটা হেঁটে, 2টো বাস পাল্টে। কলেজ থেকে ফেরার পথে প্রায়ই বাস মিস করতাম, কেননা কলেজ রুটের বাস বিকেল 5টা পর্যন্তই চলত। তাই প্রায়ই ওই 2.5-3 কিলোমিটার হেঁটে দ্বিতীয় বাসটা ধরতে হতো। এখানে আমার খানিকটা অপেক্ষা করতে হতো একটু ফাঁকা বাসের জন্য। অপেক্ষা প্রায় দীর্ঘ থেকে দীর্ঘতর হতো। বাড়ির সকলকে চিন্তায় ফেলে দিতাম। শেষমেশ বাস থেকে নিজের গন্তব্যে যখন পৌঁছতাম, চারদিকে ঘুটঘুটে অন্ধকারের মাঝে আমার বাবা হাতে হ্যারিকেন নিয়ে আমারই জন্য রাস্তায় অপেক্ষা করে থাকত। এরকম প্রায় দিনই হতো। ইচ্ছে করলে বাবা আমার দাদাদের যে কাউকেই পাঠিয়ে দিতে পারত। আমার দাদারা বলতো বাবু তার ছোট মেয়েকে একটু বেশি স্নেহ করে। হ্যাঁ, আমরা ভাই বোনেরা আমাদের বাবাকে বাবু বলতাম। আজ তুমি নেই, তবু জানি তোমার স্নেহ আশীর্বাদ আগের মতোই আছে। তোমার দেখানো সেই আলো আজও আমাকে পথ দেখায়। শ্রদ্ধাবনত চিত্তে তোমায় আজ স্মরণ করি। যেখানেই থেকো ভালো থেকো, প্রণাম নিও। ইতি মিতালি ঘোষ, কেষ্টপুর।
এই যে মেয়ে সকালবেলা কলেজ করতে বেরিয়ে গেছে, হেঁটে, দুটো বাস পাল্টে, আবার ফেরবার সময় হয়তো বাস না পেয়ে হেঁটে এইরকম করে বাড়ি ফিরছে, ফিরতে গিয়ে রাত্রির হয়ে গেছে। আমি না আপনার চিঠিটা পড়তে পড়তে পরিষ্কার চোখের সামনে দেখতে পেলাম যে একজন বয়স্ক মানুষ, খুব বয়স্ক হয়তো নন, কিন্তু বয়স্ক মানুষ, তিনি হাতে একটা লণ্ঠন নিয়ে অন্ধকারে একটা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। এই ছবিটা এমন ভেতরে নাড়াচাড়া করে দিল যে মনে হলো না এই চিঠিটা পড়ি একটু। খুব ভালো, খুব সুন্দর চিঠি, খুব সুন্দর স্মৃতি। মাননীয় সৌমিত্রবাবু, আজ তপবনের কথা শুনে অনেক কথা মনে পড়ে গেল। তপবনের কথা বলেছিলাম ওই বাইরে দূরেতে। আমার ওখানে যাবার সৌভাগ্য হয়েছিল। টেম্পারেচার -3। রাত্রে টেন্টে ছিলাম, জল খেতে গিয়ে দেখি বরফ হয়ে গেছে। সে এক মজার অভিজ্ঞতা। আর ওখানকার কাকগুলো অদ্ভুত, ঠোঁট দুটো হলুদ আর পা দুটো কমলা। মানুষদের একদম ভয় পায় না, হাত থেকে নিয়ে খাবার খায়। আর বাকি সব তো আপনি বললেনই। যাই হোক, ভালো থাকবেন আর আমাদেরও ভালো রাখবেন। মিতালি দে, বেলেঘাটা, জোড়া মন্দির। তাহলে চিঠিপত্রে আজ দুজনের সঙ্গে মিতালি হলো, একজন মিতালি ঘোষ কেষ্টপুরের, আর একজন মিতালি দে, বেলেঘাটা, জোড়া মন্দিরের। এই কাকের ব্যাপারটা আমার জানা ছিল না। ভারী সুন্দর, ভারী মজার বলেছেন আপনি, খুব ভালো। তাহলে আজকের মতো চিঠিপত্র শেষ। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। অতদিন আমরা দেখেছিলাম অলোকানন্দার সঙ্গে ভাগীরথীর মিলন দৃশ্য। মনে আছে সেই আশ্চর্য দৃশ্য 92.7 বিগ FM এই শরণাগত অনুষ্ঠানে? আজকে আর একটা নতুন মন্দিরে যাই, চলুন। রঘুনাথজির মন্দির। প্রথমেই যে কথাটা বলা দরকার, মন্দিরটা বহু প্রাচীন। কত প্রাচীন? যারা একটু ইতিহাস সম্পর্কে সচেতন এইরকম মানুষজন বলেন এই মন্দির নাকি তৈরি হয়েছিল খ্রিস্টীয় নবম কি দশম শতাব্দীতে, মানে 1000 বছরেরও বেশি পুরনো এই মন্দির। আমি তো ঐতিহাসিক নই, এর সত্যি মিথ্যে বলার ক্ষমতা আমার নেই। তবে মন্দির প্রাচীন হলে তবেই তো তাকে ঘিরে নানা ধরনের জনরব তৈরি হয়ে ওঠে, তাই না? রঘুনাথজির মন্দিরের প্রাচীনত্ব নিয়ে এই জনরব কি তার প্রাচীনত্বেরই প্রমাণ নয়? যাই হোক, তারিখের হিসেব না করে এইটুকু অন্তত বলা যায়, এই ভারতে যতগুলো রামচন্দ্রের মন্দির আছে, এই মন্দির তাদের মধ্যে সবচেয়ে পুরনোগুলোর অন্যতম। এইবারে এই রঘুনাথজির মন্দির নিয়ে কথা 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। 2.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু বলছি রঘুনাথজির মন্দিরের কথা, দেবপ্রয়াগের সেই বিখ্যাত মন্দির। এই মন্দির নবম কি দশম শতাব্দীতে তৈরি, এটা তো ইতিহাসের কথা। পুরাণে কি বলছে, বা ধরুন বেশিরভাগ মানুষ কি বিশ্বাস করেন? বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন এই মন্দির তৈরি হয়েছিল রামায়ণের সময়। রাবণ তো ব্রাহ্মণ, তাকে হত্যা করে রামচন্দ্রের ব্রহ্ম হত্যার পাপ হয়েছিল। সেই পাপ স্খলনের জন্য রাম তপস্যায় বসেন এখানে। একটা ঘটনা ঘটে, খুব চমৎকার ঘটনা। দেবপ্রয়াগের জল অঞ্জলি দিয়ে যখন তিনি প্রার্থনা করছেন, হঠাৎ কোথা থেকে একটা অপরূপ সুন্দরী মেয়ে ছুটে এসে তার কাছে আশ্রয় চাইল। তো রামচন্দ্র অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলে, তুমি কে? এখানে বিজন পাহাড় আর বনে ঘেরা জায়গায় তুমি এলে কি করে? সে হাত জোড় করে বলল, ভগবান, আমার নাম পুষ্পমালা, আমি একজন অপ্সরা। ওই দেখুন, ওই ভয়ঙ্কর কুমিরটা আমাকে খেতে আসছে। রামচন্দ্র বললেন, তুমি ভয় পেও না পুষ্পমালা, আমি ওই কুমিরকে এখনই বধ করছি। এই বলে তিনি তার তরোয়াল দিয়ে কুমিরটাকে কেটে ফেললেন। সে কুমির বড় সামান্য কুমির ছিল না, সে ছিল এক দানব। তাকে বধ করবার সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে সেই অস্ত্রের কাজ ফুরিয়ে গেল
সেই অস্ত্র রামচন্দ্রের হাত ছাড়িয়ে স্বর্গের দিকে উড়ে চলে গেল। তো এই তো গেল রামের গল্প। এই যে দেবপ্রয়াগ, এখানে দেব ব্রহ্মাও তপস্যা করেছিলেন, কিন্তু তারপর থেকেই এই জায়গার নামের সঙ্গে প্রয়াগ শব্দটা জুড়ে যায়। প্রয়াগ শব্দের মানে হলো তপস্যা করবার শ্রেষ্ঠ স্থান। তাও ধরুন মহাভারতে যুদ্ধের আগে পাণ্ডবেরা এখানে তপস্যা করেছিলেন না। মন্দির দেখে অবশ্য রামায়ণের যুগের অথবা অন্তত নবম দশম শতাব্দীর মন্দির বলেও মনে হয় না। তার একটা কারণ, মানুষজনের যাতায়াত আছে, দেখভাল ঠিক মতো হয়, মাঝখানে সংস্কার হয়েছে। কালকেই তো অলকানন্দার ভাগীরথীর মোহনা দেখেছেন, তার প্রায় পাশেই এই রঘুনাথজির মন্দির। মন্দিরটা খুব বড় নয়, ছাই রঙের মন্দির উঠে গেছে আকাশের দিকে। মূল মন্দিরের সঙ্গে লাগোয়া আরো কিছু ছোট ছোট মন্দির আছে, যেমন মা অন্নপূর্ণার মন্দির আছে, হনুমানের মন্দির আছে। এইখানে একটা মজার কথা বলি আপনাদের, অন্য মন্দিরগুলো যখন মূল মন্দিরের মতোই ছাই রঙের, হনুমানজির মন্দিরটির রং কিন্তু টকটকে লাল, ভেতরের দেওয়ালটাও। শিবের মন্দির আছে এখানে, চন্দ্রশেখর শিবের মন্দির। বাইরে তার গায়ে লেখা আছে কোন এক মাধুরী দেবী প্রাচীন চন্দ্রশেখর শিব মন্দিরকে পুনর্নির্মাণ করে দিয়েছেন। তারপর ধরুন শঙ্করাচার্য, তার একটা প্রাচীন মূর্তি রাখা আছে একটা ছোট মন্দিরে। মন্দিরের বাইরে একটা আচ্ছাদন তুলে দেওয়া আছে, সেখানে আছে একটা পাথর, মাথার উপরে ঢাকা। কিংবদন্তি বলে ওই পাথরে বসেই রামচন্দ্র তপস্যা করেছিলেন। রাবণকে হত্যা করার যে পাপ, সেই পাপ যাতে তাকে স্পর্শ না করে। এছাড়া এখানে আছে গরুড় মন্দির, কিন্তু মন্দিরের কথা আর নয়, বস্তুত শরণাগত আর নয়, কেননা পরের অনুষ্ঠান শুরু করবার সময় হয়ে গেল। শুধু এই কথাটুকু বলি যে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেক সোম বুধ শুক্র রাত 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু হাজির থাকে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য।